হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম এভরিওয়ান। নমস্কার, আদাব। আজকে আমরা যে 2024 সালের জুলাই মাসে সিটেট হয়েছিল, সেই সিটেটের যে পেপার 1 ল্যাঙ্গুয়েজ 1 ছিল, সেই ল্যাঙ্গুয়েজ 1-এর যে বাংলা পেডাগোজির 15টি কোয়েশন, সেই 15টি কোয়েশন ডিসকাস করব ডিটেইলভাবে। আর আপনি যদি নতুন ক্যান্ডিডেট হয়ে থাকেন সিটেটের জন্য, তাহলে আপনার এই কোয়েশ্চন পেপারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আপনি দেখবেন কোথা থেকে কোয়েশনগুলো আসছে বা কোন প্যাটার্নে কোয়েশন আসছে। আমি প্যাসেজটা নিয়েছি না, কারণ প্যাসেজটা যতক্ষণ না আপনি নিজে নিজে সলভ করবেন ততক্ষণ পারবেন না। তাই প্যাসেজ আপনি নিজে নিজে সলভ করবেন, আর যে বাংলার পেডাগোজি আর ইংলিশের পেডাগোজি সম্পূর্ণ আমার উপর ছেড়ে দিবেন। আমি অনেক ডিটেইলভাবে আপনাদের কাছে এইবার বাংলার ক্লাস খুলে দেব। সাধারণত আমরা যখন সিটেটের প্রিপারেশন করি, তখন আমরা বাংলার পেডাগোজির ক্লাস ভালোভাবে পাই না। এইবার আমি আপনাদের কাছে প্রমিস করছি যে একদম ভালোভাবে কন্টেন্টটি দেওয়ার চেষ্টা করব, যাতে আপনি একটি ভালো স্কোর করতে পারেন বাংলা পেডাগোজির মধ্যে। আর যদি আপনি এইবার প্রথমবার সিটেট দিয়েছেন, তাহলে আমার চ্যানেলের মধ্যে একটি ভিডিও পেয়ে যাবেন যে আপনি কোন চ্যানেল থেকে প্রিপারেশন করবেন, পেপার 1-এর জন্য কোন চ্যানেল থেকে আর পেপার 2-র জন্য কোন চ্যানেল থেকে। আমি সেই ভিডিওর মধ্যে ডিসকাস করেছি যে আপনারা কোন চ্যানেল বা কোন ভিডিও থেকে শুরু করবেন, কোনটি প্লেলিস্ট দেখবেন, কোনটি দেখবেন না, কখন কোন সাবজেক্টে প্রিপারেশন করবেন, সবটির জন্য আমি একটি নিচুড় হিসাবে একটি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর লিঙ্কটা আপনি ডিসক্রিপশনের মধ্যে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারবেন। বা আপনি চ্যানেলের মধ্যে যদি ঢুকে থাকেন, তাহলে সেখানে পাবেন যে সিটেট জানুয়ারি 2025 ফুল ডিটেলস। এই ভিডিওর মধ্যে আপনারা সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবেন যে কোথায় থেকে কি ভিডিও দেখবেন, কিভাবে শুরু করবেন। শুরু করাটা অত্যন্ত জরুরি। এই চ্যানেলের মধ্যে বাংলার 40টি পেপার ডিসকাস করা হবে। 40টির মধ্যে থেকে আপনারা 10-12টি ক্লাস দেখার পর আপনারা নিজে নিজেই সলভ করতে পারবেন। কিন্তু আপনি যদি 1-2টি পেপার দেখেন, তাহলে আপনি পারবেন না, কারণ লার্নিংটা হচ্ছে গ্র্যাজুয়াল প্রসেস, মানে আস্তে আস্তে আমাদের শিখনটা হঠাৎ করে শিখন হয় না। তাই আপনারা ভিডিওর সিরিজগুলো কমপ্লিট করে যাবেন, তারপরে 10-15টি পেপার দেখার পর আপনি নিজে নিজেই কোয়েশ্চেন সলভ করতে পারবেন। পেপার 1, পেপার 2 প্রত্যেকের পেপার ডিসকাস করা হবে। আপনারা যদি পেপার 1 কিংবা পেপার 2 হন, তাহলে যারা পেপার 1-এর আছেন তারা পেপার 2-র ভিডিও দেখবেন, 1-এর তো দেখবেন। আর যারা 2-র আছেন তারা পেপার 1-এর ভিডিও দেখবেন। কারণ আপনার যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে লাগে, তাহলে পেপার 1-এর কোয়েশনগুলো দেখা অত্যন্ত জরুরি। আর কোয়েশনের যে প্যাটার্ন থাকে, পেপার 1 পেপার 2 কোনো রকমের চেঞ্জ না, জাস্ট পেপার 1-এর কোয়েশনটা 2-র মধ্যে আসে আর 2-র কোয়েশনটা 1-এর মধ্যে আসে, এইভাবে কোয়েশন থাকে। আপনারা দেখে যাবেন সিরিজটি শুরু করে একদম শুরুয়াত থেকে দেখে যাবেন প্লেলিস্ট থেকে, নিশ্চয় আপনার জন্য ভালো হবে। আর সেই ভিডিওটি দেখবেন যে ভিডিওটি 2025-এর প্রিপারেশনটা কীভাবে নেবেন, সেই ভিডিওটি দেখবেন। আর আরেকটি, যদি আপনি থিওরি দেখতে চান, যে বাংলার পেডাগোজি থিওরি দেখতে চান, তাহলে চ্যানেলের মধ্যে একটি প্লেলিস্ট পেয়ে যাবেন ইংলিশ পেডাগোজি থিওরি। সেই পেডাগোজির থিওরি থেকে আপনারা থিওরিগুলো কমপ্লিট করে নেবেন। থিওরি যদি কমপ্লিট করেন, তাহলে আপনার কোয়েশন বুঝতে একটু সুবিধা হবে। আর শুধু যে থিওরি যদি পড়ে নেন আর কোয়েশন প্র্যাকটিস না করেন, তাহলে হবে না। থিওরি শেষ করার পর কোয়েশন প্র্যাকটিস করলে থিওরিগুলো আপনার মাথায় থেকে যাবে। আর যদি শুধু থিওরি পড়েন, তাহলে হবে না। থিওরি প্লাস এমসিকিউ দুটি জিনিস গুরুত্বপূর্ণ হয়ে থাকে, কারণ ইংলিশ আর বাংলার যে সিলেবাস একদম সেম, আর কোয়েশনও ট্রান্সলেটেড থাকে। ইংলিশের কোয়েশনগুলো ট্রান্সলেট করে বাংলার মধ্যে দেওয়া হয়। আজকের যে প্রথম কোয়েশন, সেই কোয়েশনটি হচ্ছে, আপনি একজন হিন্দিভাষী শিক্ষক, কিন্তু আপনাকে পাঠানো হয়েছে পাঞ্জাবের একটি প্রাথমিক বিদ্যালয়ে। যেহেতু আপনি স্থানীয় ভাষাটি জানেন না, সেহেতু আপনার উচিত, মানে আপনি একজন হিন্দিভাষী শিক্ষক, মানে আপনার যে ল্যাঙ্গুয়েজ সেটা হিন্দি, আর আপনার যে পোস্টিংটা পাঞ্জাবের মধ্যে হয়ে গেল, তখন আপনি কি করবেন? যে আপনি তাদের যে পাঞ্জাবের যে স্থানীয় ভাষা, সেই লোকাল ল্যাঙ্গুয়েজটা আপনি জানেন না, তখন আপনার কি করা উচিত? সংশ্লিষ্ট গোষ্ঠীকে হিন্দি শেখার জন্য প্রণোদিত করা। আপনি যে কমিউনিটি আছে, যে পাঞ্জাবের মধ্যে যে কমিউনিটি আছে, সেই কমিউনিটিকে আপনি মোটিভেট করবেন যে আপনারা হিন্দি শিখে নেন, এটা আপনি করবেন। অবিলম্বে কোনো হিন্দিভাষী অঞ্চলে বদলি
যে আবেদন করা। আপনি একটা রিপোর্ট করবেন যে আপনার ট্রান্সফারটা যেন হিন্দিভাষী অঞ্চলের মধ্যে হয়ে যায়। শিশুদের ভাষাটিকে সম্পদ রিসোর্স হিসেবে ব্যবহার করা এবং শিক্ষাদান শুরু করে দেওয়া। আপনি কি করবেন, আপনি যে শিশুদের ভাষা আছে সেই ভাষাকে আপনি রিসোর্স হিসাবে ধরবেন আর আপনি শিক্ষাদান শুরু করে দেবেন। ইংরেজির মাধ্যমে যোগাযোগ করা, আপনি যে শিক্ষাদান করবেন বা কমিউনিকেট করবেন আপনি কি করবেন, ইংরেজির মাধ্যমে করা শুরু করবেন। এটা করবেন না। আপনি করবেন যে শিশুদের ভাষাটিকে সম্পদ, তাদের যে ভাষা থাকবে সেই শিশুদের যে শিক্ষার্থীগুলি থাকবে সেই শিক্ষার্থীগুলোর ভাষাটাকে আপনি সম্পদ বা যে রিসোর্স হিসাবে ব্যবহার করবেন আর আপনি শিক্ষাদান শুরু করে দেবেন। নাকি আপনি স্কুলের মধ্যে পোস্টেড হয়েও কী করবেন, ট্রান্সফারের জন্য অ্যাপ্লিকেশনটা দিয়ে দেবেন। এটা করবেন না। না মোটিভেট করবেন কমিউনিটিকে যে তুমি ইংরেজি ভাষাটা শিখো, হিন্দি ভাষাটা শিখো। এটার জন্য অপশন 3টা হচ্ছে সঠিক। এই পরিস্থিতিতে আপনার উচিত হবে শিশুদের ভাষাটিকে সম্পদ রিসোর্স হিসেবে ব্যবহার করা এবং শিক্ষাদান শুরু করে দেওয়া। এটি কারণ শিশুদের মাতৃভাষা তাদের শেখার একটি গুরুত্বপূর্ণ অংশ, যে মাদার টাং সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ অংশ, এবং তাদের স্থানীয় ভাষার প্রতি সম্মান রেখে শিক্ষাদান করলে তারা দ্রুত এবং সহজে নতুন ভাষা হিন্দি শিখতে সক্ষম হবে। তাদের যে লোকাল ল্যাঙ্গুয়েজ আছে সেই লোকাল ল্যাঙ্গুয়েজের প্রতি আপনি সম্মান রেসপেক্ট করে তারা দ্রুত শিখতে পারবে আর তারা নতুন যে হিন্দি ভাষা সেটাও শিখতে সক্ষম হবে। এছাড়াও স্থানীয় ভাষার সঙ্গে সংশ্লিষ্ট সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতের মাধ্যমে শিক্ষা প্রদান শিশুদের আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। তাই অপশন 3টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 2, একটি শিশু কোনো বিষয়ের উপর অনেক চিন্তা ভাবনা করার পরেও তা বড় বা সমবয়স্ক কারোর সাহায্য পেলে লিখে ফেলতে পারে। সে বিষয়ে নিজে থেকে একটা অনুচ্ছেদ লেখে না, সে নিজে একটা লেখে না, আর যদি বড় থেকে কারো থেকে সাহায্য পায় তখন সে লিখে নেয়। যদিও সে এই সাহায্য বা সহায়তাকে বলা হয়, যে এই বড়রা সাহায্য করছে এই সাহায্যটাকে কি বলা হয়? টিম টিচিং, স্ক্যাপ ফোল্ডিং, পেয়ার টিচিং, পেয়ার কাউন্সিলিং, দলবদ্ধ শিক্ষণ, স্ক্যাপ ফোল্ডিং, সমবয়স্ক শিক্ষণ, সমবয়স্ক পরামর্শ। সমবয়স্ক বলতে যে ক্লাসের মধ্যে ছাত্রছাত্রী থাকে, যে আপনার ক্লাসমেট থাকে ক্লাসের মধ্যে, সেই ক্লাসমেটকে পেয়ার বলা হয় বা সমবয়স্ক বলা হয়। যে এখানে কি পেয়াররা টিচিং করাবে? না। এখানে কি পেয়াররা পরামর্শ দেবে? না। টিম টিচিং, এখানে কি কোনো ধরনের টিম টিচিং হচ্ছে? না। এখানে হচ্ছে স্ক্যাপ ফোল্ডিং। এই স্ক্যাপ ফোল্ডিংয়ের কথা বলেছেন বাইগস্কি। বাইগস্কির থিওরি যদি দেখতে চান তাহলে সিডিপি প্লেলিস্ট পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। আর লেটস লার্ন তো সিডিপির জন্য একদম বেস্ট চ্যানেল, সেখান থেকে আপনারা সিডিপিটা প্রিপারেশন করবেন। যেমন আপনি সিটেটের মধ্যে 120 মার্কস পাবেন, 120-এর মধ্যে যদি আপনি 120টা স্কোর করতে পারেন, আরও 10 মার্ক যদি আপনাকে আরও কেউ সাহায্য করে তাহলে আপনি আরও 10 মার্ক পেতে পারবেন। আপনার একটা 130 মার্ক পাওয়ার আপনার একটা দায়রা আছে, সেই যে দায়রা আরও 10 মার্ক পাওয়ার জন্য আপনাকে যে গাইড করবে সেই গাইডটা হবে স্ক্যাপ ফোল্ডিং। আপনি যে বাইক চালাতে শিখছেন, আপনি বাইক চালাতে পারেন না কিন্তু আপনি বাইক চালানোর শেখার চেষ্টা করতেছেন, যে আপনাকে একজন সাহায্য দেবে বাইক চালানোর সময়, সাহায্য করবে, শেখানোর চেষ্টা করবে, যে একটা টেম্পোরারি হেল্প দেবে। এই টেম্পোরারি হেল্পটা হচ্ছে স্ক্যাপ ফোল্ডিং। কিন্তু আপনি শিখতে পারবেন, এটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ZPD। এটা হচ্ছে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, মানে আপনি 130 মার্ক স্কোর করতে পারবেন। আর এখন 130 মার্ক স্কোর করার জন্য আপনি কোচিংয়ের মধ্যে অ্যাডমিশন নেবেন, যে কোচিংয়ের স্যাররা আপনাকে, ম্যাডামরা কী করবে, আপনাকে হেল্প করবে, একটা টেম্পোরারি হেল্প করবে। এই টেম্পোরারি হেল্পটা হচ্ছে স্ক্যাপ ফোল্ডিং। কোয়েশ্চন নাম্বার 3, ভাষা অর্জন ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন তখন হয় যখন। এই ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর ল্যাঙ্গুয়েজ লার্নিং সেটাও আপনি ইংলিশ পেডাগজি থিওরি প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবেন। শিশু সেই ভাষার সংস্পর্শে আসে, শিশুকে ব্যাকরণের নিয়মাবলী শেখানো হয়, শিশুকে অনুবাদ অনুশীলন করতে দেওয়া হয়, শিশুকে পড়ার সুযোগ দেওয়া হয়, মানে সে পড়ার জন্য তাকে সুযোগ দেওয়া হয়, অনুবাদ অনুশীলনী মানে তাকে অনেক প্র্যাকটিস করানো হয়, শিশুকে ব্যাকরণ নিয়মাবলী শেখানো হয়, যে গ্রামারের নিয়মগুলি সেখানে তাকে শেখানো হয়। শিশু সেই ভাষার সংস্পর্শে আসে। সংস্পর্শে আসে বলতে যে এনভায়রনমেন্ট আছে, যখন সে তার এনভায়রনমেন্টটা পেয়ে যায় তখন সে অ্যাকুইজিশন করতে পারে। ভাষা অর্জন সেইভাবে করা যায় যখন আপনার কাছে ভাষার এনভায়রনমেন্টটা ভালোভাবে পাওয়া যায়, আপনি ইন্টারাকশন করতে
করতে পারেন, তখন আপনি ভাষাটা ভালোভাবে শিখতে পারবেন। মানে অটোমেটিক যে ভাষাটা শিখবেন সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। আর আরেকটি যে ল্যাঙ্গুয়েজ লার্নিং আছে, সেই লার্নিংটা হচ্ছে যখন আপনি কনসিয়াসভাবে আপনি অ্যাওয়ার থাকবেন যে আপনি ভাষা শিখছেন, তখন আপনি ল্যাঙ্গুয়েজ লার্নিং করবেন। আর ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন যেটা আপনি না জেনে আপনি ভাষাটা শিখে গেলেন, যে আপনার মাদার টাং, সেই মাদার টাংকে আপনি জেনেছিলেন যে আমি আমার ভাষাটা শিখছি, আপনি জানছিলেন না, আপনি অটোমেটিকভাবে আপনি সাবকনসিয়াসের মাধ্যমে ভাষাটা অর্জন করে নিলেন, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন। এটার সঠিক অপশন হচ্ছে অপশন 1। শিশুর ভাষা অর্জনের প্রক্রিয়া। ভাষার প্রাকৃতিক সংস্পর্শ এবং ব্যবহার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুরা যখন ভাষার ব্যবহার দেখতে ও শুনতে পায়, যখন তারা দেখবে, শুনবে, তারপর এবং সক্রিয়ভাবে তার মধ্যে অংশগ্রহণ করে, অ্যাক্টিভভাবে তারা পার্টিসিপেট করে, মানে তারাও কথোপকথন করে, তারাও বলে, তখন তারা ভাষা শিখতে সক্ষম হয়। ব্যাকরণ, অনুবাদ বা পড়ার মাধ্যমে ভাষা শেখার পাশাপাশি ভাষার বাস্তব ব্যবহার এবং সংস্পর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সংস্পর্শ বলতে যে আপনি ভাষাটা বলতে পারেন, আপনি ভাষার সেই এনভায়রনমেন্টের মধ্যে আসতে পারেন, সেই কথা বলা হচ্ছে। বাস্তব পরিস্থিতি আপনি ভাষাটাকে বলতে পারেন। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 4, পাঠ্যপুস্তক সম্পর্কে নিচের কোন মন্তব্যটি ঠিক? পাঠ্যপুস্তক বলতে যে টেক্সট বুক আছে, সেই টেক্সট বুকের জন্য কোন মন্তব্যটা সঠিক হচ্ছে? পাঠ্যপুস্তক বদলযোগ্য নয়, মানে আপনি পাঠ্যপুস্তক বলতে যে বুক যেটা আছে সেটাকে আপনি বদলাতে পারবেন না, এটা ইররিপ্লেসেবল। আপনার এই বুকটা পছন্দ হচ্ছে না, তখন আপনি বুকটা চেঞ্জ করতে পারেন। আপনি সিটেটের জন্য পরীক্ষা দিচ্ছেন, WB টেটের জন্য পরীক্ষা দিচ্ছেন, তখন আপনি কি করবেন, যে আপনার যে বুকটা কিনেছিলেন সেই বুকটা পছন্দ হয়েছে না, তখন আপনি এই বুকটা ছেড়ে অন্য বুকটা প্রেফার করতে পারেন, অবশ্য সেটা রিপ্লেসেবল। পাঠ্যপুস্তক হচ্ছে শিক্ষক এবং শিক্ষার্থীর পক্ষে চূড়ান্ত বস্তু। পাঠ্যপুস্তকটা মানে সব থেকে ফাইনাল থিং আপনি ধরে নেবেন। পাঠ্যপুস্তক কখনো ফাইনাল থিং হবে না, যে শুধু ওই জিনিসটা এটা ফাইনাল, একদম ফাইনাল, সেটা থেকে আর বাইরের দিকে যেতে পারবেন না, সেটা হবে না। আপনি যখন কিছু পড়াবেন শুধু পাঠ্যপুস্তকের উপর নির্ভর করবে না, আপনি যে ক্লাসরুমের বাইরেও যেতে পারেন। পাঠ্যপুস্তক পাঠ্যক্রমের কারিকুলাম প্রস্তাবিত লক্ষ্য পূরণের সহায়ক। যে কারিকুলাম আপনি ডিজাইন করেন, সেই কারিকুলাম ডিজাইনের জন্য পাঠ্যপুস্তকটা একটা লক্ষ্য পূরণ করতে পারে, যেটা উদ্দেশ্য থাকবে সেই উদ্দেশ্য পূরণ করতে পারে। অবভিয়াসলি যদি সিটেটের জন্য একটা বুক লেখা হয়, সেই বুক সিটেটের পরীক্ষার জন্য লেখা, তাহলে নিশ্চয়ই তো সেই লক্ষ্যে লেখা হচ্ছে, মানে সেই লক্ষ্যটা তো পূরণ করবে সেটা। পাঠ্যপুস্তক কোনো শিক্ষাবর্ষের শৈক্ষিক কার্যক্রমের পরিকল্পনা। শিক্ষাবর্ষের শৈক্ষিক কার্য পরিকল্পনা এটা হবে না। এখানে সঠিক অপশনটা হচ্ছে অপশন 3। পাঠ্যপুস্তক পাঠ্যক্রম কারিকুলাম প্রস্তাবিত লক্ষ্য পূরণ সহায়ক করে। পাঠ্যপুস্তক সাধারণত পাঠ্যক্রমের লক্ষ্যমাত্রা পূরণের জন্য সহায়ক উপকরণ হিসেবে কাজ করে। এটি শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য একটি নির্দেশিকা প্রদান করে, মানে একটা নির্দেশিকা প্রদান করে যে এই বুক থেকে আমরা পড়াবো, এটা একটা নির্দেশ করে। তবে এটাকে একমাত্র উপাদান নয়, মানে এটাকে আপনি অনলি রিসোর্স বলতে পারেন না। এবং শিক্ষা প্রক্রিয়ায় অন্যান্য অংশের সাথে সমন্বয় সাধন করা প্রয়োজন। এই টেক্সট বুকটাকে আপনি যে অনলি রিসোর্স বলতে পারবেন না, ওয়ান অফ দি রিসোর্স বলবেন, মানে কয়েকটি সংসাধনের মধ্যে, কয়েকটি বুকের মধ্যে, কয়েকটি মেটেরিয়ালের মধ্যে একটি মেটেরিয়াল সেই টেক্সট বুকটা। যখন আপনি একটা টেক্সট বুক সিলেক্ট করবেন, তখন সিলেক্ট করার সময় আপনি কিছু একটা জিনিস ধ্যান রাখবেন, যে বুকটা সিলেক্ট করেছেন বাচ্চার যেন মেন্টাল লেভেলটা বুঝে সিলেক্ট করেন। তার যে মেন্টাল লেভেল থাকবে, তার যে মানসিক স্তর থাকবে, সেটা বুঝে আপনি টেক্সট বুকটা সিলেক্ট করবেন। তার সাইকোলজিক্যাল দিক দিয়েও আপনি দেখবেন যে তার মনোবৈজ্ঞানিক, মানে তার মন বুঝে আপনি বুকটা সিলেক্ট করবেন। যে টেক্সট বুকের যে ল্যাঙ্গুয়েজের স্টাইল যেটা থাকবে, সেই ল্যাঙ্গুয়েজের স্টাইলটা যেন সিম্পলভাবে থাকে, ক্লিয়ার থাকে, অরিজিনাল আর ফ্লুয়েন্টভাবে থাকে। আর যে বুকটা, সেই বুকটা রিয়েল লাইফ রিলেটেড যেন হয়, তার রিয়েল লাইফের সাথে রিলেট করে যেন বুকটা তৈরি করা হয়, সেইভাবে আপনি বুকটা পড়াবেন। বুকের মধ্যে পিকচারও হতে লাগবে, এইভাবে বুকটা হওয়া দরকার। কোয়েশ্চন নাম্বার 5, পঞ্চম শ্রেণীর একজন শিক্ষক হিসেবে আপনি আপনার শিক্ষার্থীকে আদ্যন্ত একটি পাঠ বা টেক্সট পড়তে বললেন,
তারপর সে পাঠ্য প্রসঙ্গ ধরে রেফারেন্স অফ দি টেক্সট বা আরটিসি তাদের কিছু প্রশ্নের উত্তর দিতে বললেন। কিসের প্রোৎসাহিত করলেন আপনি তাদের? আপনি তাদের ইন্টেন্সিভ রিডিং করাচ্ছেন, স্ক্যানিং করাচ্ছেন, এক্সটেন্সিভ রিডিং করাচ্ছেন, স্কিমিং করাচ্ছেন। এই যে বাংলার সাথে ইংলিশ আছে সেটা পরীক্ষার মধ্যেও থাকবে বাংলার সাথে ইংলিশ, বা আপনার ট্রান্সলেটেড ভার্সনটাও দেখে দেখে সেটা সলভ করতে পারবেন। সেটা কিভাবে সলভ করবেন? যখন একদম পরীক্ষার সময় কাছাকাছি এসে যাবে, আমি একটি কোয়েশ্চেন পেপার হাতে নিয়ে আপনাদেরকে ভিডিও করে দেখাবো যে আপনারা ট্রান্সলেশন দেখে দেখে কিভাবে কোয়েশনটা সলভ করবেন। ইন্টেন্সিভটা রিডিং হচ্ছে আপনি যখন অনেক মনোযোগ সহকারে, যখন পুঙ্খানুপুঙ্খভাবে অনেক ধ্যান দিয়ে ডিটেইলভাবে কোনো কিছু পড়েছেন, তখন আপনি ইন্টেন্সিভ রিডিং করেছেন। এই কোয়েশন পেপারটা আমরা ইন্টেন্সিভভাবে পড়ার চেষ্টা করছি, মানে যাতে আমরা বুঝতে পারি, কারণ এটার থেকে এটা একদম লেটেস্ট প্যাটার্ন, লেটেস্ট বা সবথেকে যে এইবারের কোয়েশন পেপার সবথেকে ইম্পর্টেন্ট কোয়েশন পেপার, তাই আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করছি। সেটা হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। স্ক্যানিং যখন আপনি একটা পার্টিকুলার পিস অফ ইনফরমেশন বার করছেন, যেমন এই ভিডিও থেকে বা একটা পার্ট পড়েছেন, এই একটা পার্ট সম্পূর্ণ পড়ার পর যাতে একটু অংশ বার করতে চাইছেন যে এই প্রশ্নের উত্তরটা কী ছিল, একটি বাঘ এবং হাতির কাহিনী গল্প একটা পড়েছেন, পড়ার পর যে বাঘ কেন হাতিকে মেরেছিল এই কোয়েশনের আনসারটা খোঁজাচ্ছেন, তখন আপনি স্ক্যানিং করবেন পার্টিকুলার পিস অফ ইনফরমেশন। বা আপনি যে একটা প্যাসেজ সলভ করেন, যখন আপনি প্যাসেজ যে কোয়েশনের আনসারটা পেয়ে যান, তখন পড়াটা বাদ দিয়ে দেন, তখন সেটা হচ্ছে স্ক্যানিং। বা আপনি স্কুলের মধ্যে বোর্ডের মধ্যে আপনার রেজাল্টটা লাগানো হচ্ছে নোটিশ বোর্ডের মধ্যে, আপনি রেজাল্ট চেক করছেন, আপনি পড়বেন, পড়তে কী করবেন, যখন আপনার নামটা এসে যাবে তখন আপনি পড়া ছেড়ে দেবেন। এটাই হচ্ছে স্ক্যানিং। তারপরে হচ্ছে এক্সটেন্সিভ রিডিং। যখন আপনি কোনো যে জেনারেল যে ইনফরমেশন আছে, যেটা সেই জেনারেল ইনফরমেশনটা নেওয়ার জন্য পড়বেন, বা আনন্দের জন্য পড়বেন, হ্যাপিনেসের জন্য পড়বেন, অ্যাপ্রিসিয়েশনের জন্য পড়বেন, প্লেজারের জন্য পড়বেন। এই যে কিওয়ার্ড প্লেজার বা অ্যাপ্রিসিয়েশন বা হ্যাপিনেস বা জয়ফুলের জন্য পড়ছেন, তখন এই কিওয়ার্ডগুলো এক্সটেন্সিভ রিডিংয়ের সাথে, মানে আপনি আনন্দের জন্য যখন কিছু পড়েছেন, উপভোগ করেছেন, তখন আপনি এক্সটেন্সিভ রিডিং করেছেন। স্কিমিংটা হচ্ছে জাস্ট জেনারেল আইডিয়া, যেটা আছে জেনারেল আইডিয়া নেওয়ার জন্য পড়ছেন, তখন সেটা হবে স্কিমিং। বা জিস্ট যেটা আছে, সেই জিস্টের জন্য যখন পড়বেন তখন আপনি স্কিমিং করবেন। এই যে ইন্টেন্সিভ, এক্সটেন্সিভ, এগুলি আপনি যে ইংলিশ পেডাগজি থিওরি আছে ল্যাঙ্গুয়েজ স্কিল, সেই ল্যাঙ্গুয়েজ স্কিলের মধ্যে পেয়ে যাবেন। ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে সবথেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে যে মেথড অফ টিচিং, তারপরে যে অ্যাপ্রোচ আছে সেগুলি, আর ল্যাঙ্গুয়েজ স্কিল, আর ক্যারেক্টারিস্টিক অফ ল্যাঙ্গুয়েজ, এইগুলি অনেক ইম্পর্ট্যান্ট। বাকিগুলো জাস্ট আপনার একবার দেখলেই হয়ে যাবে। আর এই যে মেথড অফ টিচিং বা ল্যাঙ্গুয়েজ স্কিল, এগুলি অনেক ইম্পর্ট্যান্ট। এগুলি থিওরিটা একটু ডিটেলভাবে পড়া লাগে, তাই ডিটেলভাবে সেখানে ডিসকাস করা আছে, সেখান থেকে দেখে নেবেন। এটার সঠিক অপশন হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। অপশন 1টা হচ্ছে কারেক্ট। কীভাবে ইন্টেন্সিভ? আপনি শিক্ষার্থীদের আদন্ত একটি পার্ট টেক্সট পড়তে পারেন। আদন্ত বলতে যে থরলি, অনেক ডিটেলভাবে, অনেক মনোযোগ, পুঙ্খানুপুঙ্খভাবে পড়বে, তাই এটি হচ্ছে ইন্টেন্সিভ রিডিং। অপশন 1টা হচ্ছে সঠিক। কোয়েশ্চেন নাম্বার 6, নির্দিষ্ট কোনো তথ্য নিষ্কাশনের উদ্দেশ্যে খুব ঘনিষ্ঠ বা গভীরভাবে কোনো পার্ট টেক্সট পঠনের দক্ষতা হচ্ছে, এটি কি? এই যে কম্প্রিহেনশন, এই পড়াটা কিসের সাথে জড়িত? ইভ্যালুয়েটিভ না গ্লোবাল না লোকাল না ইনফারেন্সিয়াল? এই যে ইভ্যালুয়েটিভ আর ইনফারেন্সিয়াল, এগুলি এত ইম্পর্টেন্ট না। লোকাল আর গ্লোবাল, এই দুটি থেকে অনেক প্রিভিয়াস ইয়ারের মধ্যে কোয়েশ্চেন এসেছে। ইভ্যালুয়েটিভ যেটা আছে সেটা মূল্যায়নগত বোধ। ইভ্যালুয়েটিভের বাংলা হচ্ছে মূল্যায়নগত বোধ হলো পাঠের তথ্য বা ধারণার মান, নির্ভুলতা এবং গুরুত্ব মূল্যায়ন করার দক্ষতা। এটি পাঠকের পাঠ্য থেকে মূল বক্তব্য বা উপস্থাপন নিয়ে সমালোচনামূলক চিন্তা করে, মানে একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করবেন যখন, তখন আপনি ইভ্যালুয়েটিভ বলবেন, এবং তা বাস্তব পরিস্থিতি বা নিজের মতামতের সঙ্গে তুলনা করে। যেমন আমি কি বলতে চাই, আমার তুলনা বাস্তবের সাথে, বাস্তব সিচুয়েশনের সাথে মিলিয়ে আমি ইভ্যালুয়েটিভ করব, একটু ক্রিটিক্যাল থিঙ্কিং করব ইভ্যালুয়েটিভের সময়।
তারপর হচ্ছে লোকাল কম্প্রিহেনশন বা স্থানিক অনুধাবন। স্থানিক অনুধাবন হচ্ছে পাঠ পড়ে এর অন্তর্গত পুঙ্খানুপুঙ্খতা স্থান, নাম, দাম, দিনক্ষণ খুঁজে বের করার সামর্থ্য হচ্ছে লোকাল কম্প্রিহেনশন। এই কোয়েশনের মধ্যে কি দিয়েছে, নির্দিষ্ট কোনো তথ্য, যেমন নির্দিষ্ট এই গল্পটা কোথায় ছিল বা কে লিখেছিল, কখন হয়েছিল বা কোন ডেটের মধ্যে হয়েছিল। এই যে লোকাল যেটা, সেটা হচ্ছে যখন আপনি নির্দিষ্ট কোনো তথ্য বার করবেন তখন আপনি লোকাল কম্প্রিহেনশন করবেন। আর লোকাল কম্প্রিহেনশনের যে ডেফিনেশনটা হচ্ছে যখন আপনি স্থান, নাম, দাম, দিনক্ষণ খুঁজে বার করার সমর্থ হচ্ছে যে স্থান কোথায় হয়েছিল বা কী হয়েছিল, এই যে জাস্ট নির্দিষ্ট ইনফরমেশনগুলো বার করছেন, যেভাবে স্ক্যানিং করছেন ঠিক ওইভাবে সেটা হচ্ছে লোকাল কম্প্রিহেনশন। তারপরে হচ্ছে গ্লোবাল কম্প্রিহেনশন, পাঠের মোটামুটি সার্বিক ধারণা বোঝার জন্য জাস্ট একটা যেভাবে যে এক্সটেন্সিভ জেনারেল ইনফরমেশনগুলো কালেক্ট করেন, পাঠের মূল বক্তব্য কী ছিল, প্রধান ভাবনা যে লেখকের ভাবনাটা কী ছিল এবং সামগ্রিক প্রেক্ষাপট বুঝতে সহায়ক, সেটা হচ্ছে বৈশ্বিক অনুধাবন বা গ্লোবাল কম্প্রিহেনশন। যখন আপনি মূল বক্তব্য বা প্রধান ভাবনা কী ছিল সেটা বুঝতে চাইছেন, একটা সারমর্ম তৈরি করতে চাইছেন, তখন আপনি কি করবেন, গ্লোবাল করবেন। আর স্থানিক লোকাল বলতে যখন আপনি নাম, দাম, ঠিকানা এগুলি খুঁজে বার করবেন তখন সেটা হবে লোকাল কম্প্রিহেনশন। তারপর হচ্ছে ইনফারেন্সিয়াল বা অনুমিতিগত। বোধ হলো পাঠ্যের মধ্যে প্রকাশিত বা স্পষ্টভাবে উল্লেখিত তথ্যের বাইরেও ধারণা, ফলাফল বা অর্থ বের করার দক্ষতা। এতে পাঠকের পাঠ্যের সূক্ষ্মতা এবং অপ্রকাশিত কাজে বুঝতে চেষ্টা করে, যা পাঠ্য থেকে উপসংহারে টেনে বের করা হয়, সেটা হচ্ছে ইনফারেন্সিয়াল। আর এটার সঠিক অপশন হচ্ছে অপশন 3 লোকালটা। এই যে গ্লোবাল আর লোকাল সেটা আপনি লিখতে পারেন, কারণ এই যে এই থিওরিগুলি আমি ডিসকাস করছি না, যেগুলি আমি থিওরি ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে ডিসকাস করছি না, এইগুলি আমি যে বাংলার কোয়েশন ডিসকাস করব সেই কোয়েশনের সাথে সাথে আমি প্রত্যেক থিওরিটা বলে দেব। কোয়েশন নাম্বার 7, ব্যাকরণ শিক্ষণে অবরোহী পদ্ধতি ডিডাকটিভ অ্যাপ্রোচ অনুসরণ আমাদের কর্তব্য। মানে ডিডাকটিভ অ্যাপ্রোচটা বলতে কি চেয়েছে, ড্রিল বা পুনঃ চর্চার মাধ্যমে অনুশীলন করানো। এই যে ড্রিল বা প্র্যাকটিস, এটা যে অডিও লিঙ্গুয়াল মেথড আছে সেই মেথডের মধ্যে করানো হয়। দৃষ্টান্ত এক্সাম্পল উপস্থাপন করা, একটি হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ আর একটি হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। ইন্ডাকটিভ অ্যাপ্রোচের মধ্যে আপনি অনেক এক্সাম্পল দেবেন, প্রথমে এক্সাম্পলটা দেবেন তারপরে রুলের দিকে যাবেন। যখন আপনি একটা নাউন পড়াচ্ছেন, যেমন যে গ্রামার শিখনের আরেকটি ইম্পর্টেন্ট, গ্রামার কিভাবে পড়াবেন, গ্রামার আপনি প্রসঙ্গভাবে পড়াবেন, প্রসঙ্গ বা কনটেক্সট অনুযায়ী আপনি পড়াবেন, একটা কনটেক্সটের সাথে রিলেট করে গ্রামারটা পড়াবেন, রিয়েল লাইফের সাথে রিলেট করে এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল বাস্তব পরিস্থিতির সাথে মিল খেয়ে যেন গ্রামার পড়ানোটা হয়, কনটেক্সট অনুসারে গ্রামার পড়াবেন। এই কনটেক্সট ওয়ার্ডটা অনেক পজিটিভ, যখন দেখবেন গ্রামার কীভাবে পড়ানো উচিত তখন কনটেক্সটভাবে পড়ানো উচিত বা প্রসঙ্গক্রমে ব্যাকরণ, এটা বারবার পাবেন যে কোয়েশ্চেন পেপার পরে ডিসকাস করা হবে, সেগুলির মধ্যে পাবেন যে কীভাবে গ্রামার পড়ানো উচিত। আর এক্সাম্পল, যখন আপনি নাউন পড়াবেন মানে গ্রামার, নাউন পড়ানোর জন্য আপনি ক্লাসের মধ্যে জিজ্ঞাসা করবেন ছাত্রদের যে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, তোমার মায়ের নাম কি, এইভাবে আপনি প্রথমে একটা, যখন তারা তাদের নামগুলো বলবে তখন নাম বলার পর আপনি একটা এক্সাম্পল, এগুলি একটা এক্সাম্পলের উদাহরণ। তারপরে আপনি বললেন যে আমরা যে নাম বলি, যে কোনো জিনিসের নাম হচ্ছে নাউন, যখন আমরা কোনো নাম জিজ্ঞেস করি তখন সেটাকে নাউন বলা হয়। এইভাবে যে একটা ডেফিনেশন দিবেন, পরে ডেফিনেশন দেবেন, প্রথমে আপনি এক্সাম্পলটা দেখিয়ে দিচ্ছেন। এই যে প্রথমে এক্সাম্পল তারপরে রুল, সেটা হচ্ছে ইন্ডাকটিভ অ্যাপ্রোচ। ইন্ডাকটিভ অ্যাপ্রোচের বাংলা হচ্ছে আরোহী পদ্ধতি। আর যে ডিডাকটিভ অ্যাপ্রোচের মধ্যে আপনি প্রথমে রুলটা দিয়ে দিলেন বা ডেফিনেশনটা প্রথমে দিয়ে দিলেন। নাউন কাহাকে বলে, যে নামকেই নাউন বলা হয়, সেটা হচ্ছে নাউন। প্রথমে আমি নাউনের ডেফিনেশনটা দিলাম আর পরে এক্সাম্পল দিলাম, যে সুমন, রোমন, এইভাবে যে যত সব এক্সাম্পল আছে সেগুলি দিলাম, সেটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচের উদাহরণ। প্রথমে ডেফিনেশনটা দেব, প্রথমে রুলটা দেব, প্রথমে ফর্মুলা যেটা আছে সেটা দিয়ে দেব, পরে এক্সাম্পল দেব, সেটা হচ্ছে ডিডাকটিভ অ্যাপ্রোচ। অপশন 3টা হচ্ছে কারেক্ট। আর জেনুইন কমিউনিকেশন স্থাপন করা, এটা যে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ আছে সেই অ্যাপ্রোচের মধ্যে সেটা হয়।
কোয়েশ্চেন নাম্বার 8 হচ্ছে, এখানে ড্যাশ হওয়ার কথা ছিল, ড্যাশ হচ্ছে প্রদত্ত তথ্যার্থ বিয়ন্ড ফ্যাক্টস মূল্যায়ন, এস্টিমেটিং অথবা অনুমান, গেসিং। এটা কি, এই যে গেসিংটা কোন ধরনের কোয়েশনের মধ্যে থাকে? এক্সট্রাপোলেশনের মধ্যে না, এক্সপ্লেনেশনের মধ্যে না, অ্যানালাইসিসের মধ্যে না, ইনফারেন্সের মধ্যে? এই যে গেসিং টাইপ কোয়েশন, যেমন এইভাবে কোয়েশন থাকে, মনে করো তুমি একজন রাজা। এই যে মনে করো, যখন তোমাকে ইমাজিনেশন করতে হবে, তখন গেসিং করতে হবে, আপনাকে অনুমান করতে হবে, তখন আপনি এক্সট্রাপোলেশন টাইপ, এই কোয়েশনটা এক্সট্রাপোলেশন টাইপের কোয়েশন হয়। তাই এটি সঠিক অপশন হচ্ছে অপশন 1। এক্সপ্লেনেশন যখন আপনি ব্যাখ্যা করবেন, যে কোনো জিনিসের ব্যাখ্যা দেবেন। অ্যানালাইসিস যখন আপনি কোনো জিনিসটা পজিটিভ নেগেটিভ অনেক ডিটেইলভাবে বিশ্লেষণ করবেন, তখন সেটা হবে অ্যানালাইসিস। ইনফারেন্স মানে আপনি একটা নিষ্কর্ষ বার করছেন, যে কনক্লুশনটা বার করতে পারছেন, সেটা। কোয়েশ্চেন নাম্বার 9, শ্রেণীকক্ষে মাতৃভাষা বর্জন করা হচ্ছে পদ্ধতিটির চারিত্রিক বৈশিষ্ট্য। এই মেথডগুলি আপনারা ল্যাঙ্গুয়েজে, ইংলিশ পেডাগজি থিওরির যে ল্যাঙ্গুয়েজ মেথড আছে, সেই মেথড থেকে দেখে নেবেন, কারণ মেথডগুলি দেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাকি থিওরিগুলি না দেখলেও পারেন, কিন্তু ল্যাঙ্গুয়েজ স্কিল আর ল্যাঙ্গুয়েজ মেথড এইগুলি অনেক ইম্পর্টেন্ট। ডাইরেক্ট মেথড, ন্যাচারাল মেথড, বাইলিঙ্গুয়াল মেথড, অডিও লিঙ্গুয়াল মেথড। অডিও লিঙ্গুয়াল মেথডের মধ্যে যে আপনি অডিওর মধ্যে শুনে শুনে ভাষাটা বারবার প্র্যাকটিস করেন, তখন আপনি অডিও লিঙ্গুয়াল মেথড ইউজ করেন, মানে অরেলি বলেন, এটাকে অরেল মেথডও বলা হয়, বা এই যে মেথডকে আর্মি মেথডও বলা হয়। বাইলিঙ্গুয়াল মেথডকে, যেমন গ্রামার ট্রান্সলেশন একটি মেথড আছে, আর ডাইরেক্ট মেথড একটি আছে। এই যে বাইলিঙ্গুয়াল মেথডের মধ্যে দুইটি ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয়, যে কোনো দুইটি ল্যাঙ্গুয়েজ ইউজ করে আপনি ভাষাটা শেখান। যখন যে আপনার বাচ্চাদের জরুরত হয়, নিড হয়, তখন আপনি মাদার টাংকে ইউজ করেন, অথবা বেশিরভাগ মাদার টাংকে ইউজ করেন না বাইলিঙ্গুয়াল মেথডের মধ্যে। কিন্তু দুইটা ল্যাঙ্গুয়েজ থাকে, মাদার টাংও থাকে, প্লাস যে আপনার টার্গেট ল্যাঙ্গুয়েজ সেটাও থাকে। কিন্তু যখন যে স্টুডেন্টদের প্রয়োজন পড়ে, তখন আপনি মাদার টাং, তাদের যে মাতৃভাষা, সেই মাতৃভাষাটা ইউজ করেন। যখন স্টুডেন্টের প্রয়োজন পড়ে, তখন সেটা হচ্ছে বাইলিঙ্গুয়াল মেথড। তারপরে ন্যাচারাল মেথডের মধ্যে যে ভাষাটা স্বাভাবিকভাবে তারা অর্জন করতে পারে, যে প্রাকৃতিকভাবে তারা ভাষাটা শিখতে পারে। LSRW একটি সিকোয়েন্স, এই প্রথমে লিসেনিং করাবেন, তারপরে স্পিকিং করাবেন, এইভাবে মানে তারা একটা বাস্তব পরিস্থিতি বা প্রাকৃতিকভাবে তারা ভাষাটাকে অর্জন করতে পারে, সেটা হচ্ছে ন্যাচারাল মেথড। তারপর হচ্ছে ডাইরেক্ট মেথডের মধ্যে আপনারা যদি যেটা টার্গেট ল্যাঙ্গুয়েজ থাকবে, সেই টার্গেট ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি সেই টার্গেট ল্যাঙ্গুয়েজটাকে শেখাবেন। যে ইংলিশ শেখাচ্ছেন, তখন আপনি শুধু ইংলিশের প্রয়োগ করবেন, এখানে মাতৃভাষা টোটালি প্রয়োগ করা হবে না। যে মাতৃভাষাকে দূরে সরিয়ে দেওয়া হয়, মাদার টাংকে বর্জন করা হয়, কোন মেথডের মধ্যে? ডাইরেক্ট মেথডের মধ্যে বা প্রত্যক্ষ পদ্ধতির মধ্যে। এই মেথডের মধ্যে মাদার টাংকে ডিসকারেজ করা হয়, সেই মেথডটা হচ্ছে ডাইরেক্ট মেথড। অপশন 1টা হচ্ছে সঠিক। এই মেথডের ভিডিওগুলো আপনারা নিশ্চয়ই দেখে নেবেন, কারণ মেথডটি অনেক ইম্পর্টেন্ট। এই পেপারের মধ্যে দেখছেন যে মেথডগুলি কীভাবে আসছে। কোয়েশ্চন নাম্বার 10, শিক্ষক হিসেবে আপনি একটি শিশু কয়েকটি শব্দের বানান ভুল করলেও তার সার্বিক ভাষা ব্যবহার প্রশংসা করলেন। এর মাধ্যমে আপনি ক্লাসে পদ্ধতি ব্যবহার করলেন, মানে এখানে আপনি যে তার সার্বিক ভাষা ব্যবহারের জন্য প্রশংসা করেছেন, সেখানে আপনি কোন পদ্ধতিটা ইউজ করেছেন, কোন মেথডটা ইউজ করেছেন, বা কোন অ্যাপ্রোচটা ইউজ করেছেন। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, বা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ, বা কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। এই যে অ্যাপ্রোচগুলো আছে, আমি থিওরির মধ্যে অ্যাপ্রোচের ভিডিও দিয়েছি না, তাই এই যে অ্যানালাইসিস পেপারের মধ্যে অ্যাপ্রোচেরগুলো থিওরি বলে দিচ্ছি। আপনারা যদি লিখতে চান তাহলে স্টপ করে লিখে নেবেন, কারণ অ্যাপ্রোচগুলো অনেক ইম্পর্ট্যান্ট। যদি একবার ক্লিয়ার হয়ে যায়, তাহলে বারবার কোয়েশন দেখার পর আপনি অটোমেটিক সলভ করতে পারবেন, কারণ অ্যাপ্রোচ থেকে অনেক কোয়েশন আসে। স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, সংগঠন বা অবয়বাদী স্ট্রাকচারাল পদ্ধতি, ভাষার গঠনগত অংশ যেমন বানান, গ্রামার এবং বাক্য গঠনের উপর বিশেষ গুরুত্ব দেয়। এই যে স্ট্রাকচারাল অ্যাপ্রোচ, বা এটাকে কোনো সময় মেথডের মধ্যেও দেখবেন যে স্ট্রাকচারাল মেথড, এটা স্ট্রাকচারটাকে বেশি ইম্পর্টেন্ট দেয়। যে স্ট্রাকচার বলতে যে সিনট্যাক্স আছে,
যে সেন্টেন্স আছে সেই সেন্টেন্সের স্ট্রাকচারটা কীভাবে হচ্ছে, সাবজেক্টের জায়গায় সাবজেক্ট আছে কি, ভার্বের জায়গায় ভার্ব আছে কি, অবজেক্টের জায়গায় অবজেক্ট আছে কি, সেই গ্রামারের যে নিয়মগুলো সেই গ্রামারের নিয়মগুলোকে অনেক ইম্পর্টেন্ট দেয় স্ট্রাকচার অ্যাপ্রোচের মধ্যে। তারপরে হচ্ছে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, সমগ্র ভাষা আবেদন, একটি ভাষার শিক্ষার পদ্ধতি যা ভাষার সব দিক যেমন পাঠ, লেখা, কথা বলা এবং শোনার দক্ষতা একত্রে উন্নয়ন করার উপর গুরুত্ব রয়। সবগুলিকে একত্রে উন্নয়ন করে সমগ্র ভাষা বা হোল ল্যাঙ্গুয়েজের মধ্যে LSR প্রত্যেকগুলোকে উন্নত করে এবং মূল লক্ষ্য হলো ভাষার অর্থ ও ব্যবহার মধ্যে সংযোগ স্থাপন করা। এটার মূল লক্ষ্য হচ্ছে যে ভাষার অর্থটা বুঝতে পারে, ভাষার ব্যবহারটা ইউজ করতে পারে সেটা। এটি সাধারণত ভাষার প্রকৃত ব্যবহার এবং অর্থ বোঝার মাধ্যমে দক্ষতা উন্নয়নের উপর ভিত্তি করে। সমগ্র ভাষা হোল ল্যাঙ্গুয়েজ একটি শিক্ষণ পদ্ধতি যা ভাষার ব্যবহার ও প্রাকৃতিক প্রেক্ষাপটে শেখার উপর গুরুত্ব দেয়, যে প্রাকৃতিকভাবে তারা শিখতে পারে। এতে শব্দের বানান বা গ্রামারের ভুলগুলি কম গুরুত্বপূর্ণ মনে করা হয়, বরং ভাষার সমগ্র অভিজ্ঞতা এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধির দিকে মনোযোগ দেওয়া হয়। এটা হচ্ছে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। আর এই যে কোয়েশ্চন আর অ্যান্সার তার সার্বিক ভাষা ব্যবহারের প্রশংসা করছেন, তখন তিনি হোল ল্যাঙ্গুয়েজ এটার কথা বলা হচ্ছে, হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচের কথা বলা হচ্ছে। অপশন 2টা হচ্ছে সঠিক। সার্বিক বলতেও তো হোল বোঝা যাচ্ছে, তাই সঠিক অপশন হচ্ছে হোল ল্যাঙ্গুয়েজ, অপশন 2। তারপর হচ্ছে কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে ইন্টারাকশনটাকে অনেক ইম্পর্টেন্ট দেওয়া হয়। বাচ্চা বাস্তব পরিস্থিতিতে কথাটাকে ভালোভাবে যেন ইউজ করতে পারে, কমিউনিকেট করতে পারে, সেই কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে ইন্টারাকশন বা গ্রুপ অ্যাক্টিভিটিস এইগুলিকে অনেক ইম্পর্টেন্ট দেওয়া হয়। যোগাযোগমূলক কমিউনিকেটিভ শিক্ষা পদ্ধতি ভাষার ব্যবহারের উপর গুরুত্ব দেয়, মানে ব্যবহার ইউজটাকে ইম্পর্টেন্ট দেয়, এবং এর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের বাস্তব জীবনে কার্যকরভাবে ভাষা ব্যবহার করার সক্ষমতা উন্নয়ন করা। এই পদ্ধতি ভাষা শেখার প্রধান ফোকাস থাকে যোগাযোগের দক্ষতা, অর্থাৎ কীভাবে শিক্ষার্থীরা ভাষার ব্যবহার করে আরও সফলভাবে যোগাযোগ করতে পারে। এতে সাধারণত শ্রেণীকক্ষে বাস্তব জীবন পরিস্থিতির অনুকরণ এবং ভাষার ব্যবহারিক দিকগুলির উপর জোর দেওয়া হয়। এই কমিউনিকেটিভ অ্যাপ্রোচের মধ্যে গ্রুপ অ্যাক্টিভিটিস থাকে, যাতে বাচ্চারা গ্রুপের মধ্যে কমিউনিকেট করতে পারে, তারা কথোপকথন করতে পারে, রিয়েল লাইফের সাথে রিলেট করে, তখন সেটা হবে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ। তারপরে হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। এই কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচটা আপনি বা কনস্ট্রাকটিভিস্ট ওয়ার্ডটা বারবার পাবেন, সিটিভির মধ্যেও পাবেন, ইংলিশের মধ্যেও পাবেন, বাংলার মধ্যেও পাবেন, ইভিএসএ প্রত্যেক সাবজেক্টের মধ্যে এই কনস্ট্রাকটিভিস্ট ওয়ার্ডটা পাবেন। গঠনবাদী কনস্ট্রাকটিভিস্ট শিক্ষা পদ্ধতি এমন একটি দৃষ্টিভঙ্গি যা অনুকরণ করে যে শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা এবং পূর্ববর্তী জ্ঞানের ভিত্তিতে নতুন জ্ঞান নির্মাণ করা, মানে নন টু আননোন, তাদের যে প্রিভিয়াস নলেজ সেই প্রিভিয়াস নলেজের উপর ভিত্তি করে তারা নতুন জ্ঞান নির্মাণ করবে। এই পদ্ধতিতে শিক্ষকরা শিক্ষার্থীদের সক্রিয়ভাবে সমস্যা সমাধান এবং অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ দেন, অ্যাক্টিভভাবে পার্টিসিপেট করান এবং অভিজ্ঞতার মাধ্যমে শেখার সুযোগ দেন, যেমন আলোচনা, ডিসকাশন, প্রকল্প, প্রজেক্ট ওয়ার্ক, অনুসন্ধানমূলক কার্যকলাপ এইগুলি দেওয়া হয়। গঠনবাদী পদ্ধতিতে যে খোঁজবিন পদ্ধতি, প্রজেক্ট ওয়ার্ক, অনুসন্ধানমূলক কার্যকলাপ, যে খোঁজবিন পদ্ধতি, হিউরিস্টিক মেথডের কথা বলা হচ্ছে, এগুলি ইউজ করা হয় কনস্ট্রাকটিভিস্টের মধ্যে, এবং শেখার প্রক্রিয়াকে তাদের নিজস্ব গতিতে এবং আগ্রহ অনুযায়ী পরিচালনা করা হয়। এটাই হচ্ছে কনস্ট্রাকটিভিস্ট অ্যাপ্রোচ। এই থিওরিগুলি আপনি লিখতে পারেন। এটা সঠিক অপশন ছিল হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ। সার্বিক ভাষার জন্য তাকে প্রশংসা করা হচ্ছে, সেটা হচ্ছে হোল ল্যাঙ্গুয়েজ অ্যাপ্রোচ, অপশন 2। যদি আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, কারণ তারাও যেন জানে এই চ্যানেলের মধ্যে বাংলার ক্লাসটা পাওয়া যাচ্ছে। কারণ আমি 40টি পেপার ডিসকাস করব, পেপার 1-এরও আর পেপার 2-রও। তাই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভিডিও লাইক করতে ভুলবেন না। যে কীভাবে ভিডিওটা হয়েছে সেটা কমেন্টের মধ্যে জানাবেন। আর যদি রেগুলারভাবে ক্লাস পেতে চান তাহলে কমেন্টের মধ্যে মতামতটা জানাবেন, যে আপনার ক্লাসটা কিভাবে লেগেছিল বা ক্লাসটা কি ইমপ্রুভ করা দরকার সেটা আপনি বলবেন। কোয়েশ্চেন নাম্বার 11,
ভাষা শিক্ষকে অবশ্যই শিক্ষার্থীদের মুক্ত লিখন ফ্রি রাইটিং প্রাইমারি স্টেজে অনেক ইম্পর্ট্যান্ট। প্রাইমারি ক্লাসের মধ্যে ফ্রি রাইটিং করা, ফ্রি রাইটিং অগ্রগতি সাধনে সহায়তা করা উচিত, কারণ মুক্ত লিখনের প্রধান সুফল হচ্ছে এতে শিক্ষার্থীরা এই যে ফ্রি রাইটিং থেকে কিসের ইম্পর্টেন্ট দেওয়া হচ্ছে, তাদের মাতৃভাষার বৈশিষ্ট্যগুলিকে লিখিত ভাষার সংস্কৃত সাংঘিকৃত ইনকর্পোরেট করতে পারে। ইনকর্পোরেট কেন করবে? সাবলীল এবং সৃজনশীলভাবে ফ্লুয়েন্টলি অ্যান্ড ক্রিয়েটিভলি লিখতে প্রোৎসাহিত করবে। তারা উৎসাহ পাবে, ইন্টারেস্ট পাবে ফ্রি রাইটিংয়ের মধ্যে, যেন তারা ক্রিয়েটিভ হতে পারবে, ফ্লুয়েন্টভাবে তারা লিখতে পারবে। লেখা অথবা না লেখার স্বাধীনতা পাওয়া। কেন এটা হবে? বেশি নিখুঁত লিখতে বা নিখুঁতভাবে লিখতে হবে বলে অনুভব করে না। নিখুঁতভাবে বললে আপনি যে একদম অ্যাকুরেসির কথা, কিন্তু প্রাইমারি স্টেজের মধ্যে যে একদম অ্যাকুরেসিটা লাগবে, এত অ্যাকুরেসিটা লাগবে না। প্রাইমারি স্টেজের মধ্যে তারা কী হবে, এই ফ্রি রাইটিং দিয়ে তাদের যে ক্রিয়েটিভ থাকবে, তারা যে সৃজনশীল সেটা হবে। আর এই যে ফ্লুয়েন্ট বা অ্যাকুরেসি, এটার মধ্যে অনেক আপনি কোয়েশ্চেন পাবেন। ফ্লুয়েন্সি বলতে জাস্ট বাচ্চা বলতে পারে বা বাচ্চা লিখতে পারে ফ্লুয়েন্সির সাথে। আর অ্যাকুরেসিটা মানে বাচ্চা একদম অ্যাকুরেটভাবে বলবে। বাচ্চা এত অ্যাকুরেট প্রাইমারি স্টেজের মধ্যে দরকার নয়। অ্যাকুরেসি আর অ্যাকুরেসিটা মানে বড় ক্লাসের মধ্যে বলতে পারেন, যাতে অ্যাকুরেটভাবে তারা ভাষা ইউজ করে, অ্যাকুরেট একদম বানান প্রত্যেক কিছু সঠিকভাবে ইউজ করে, সেটা হচ্ছে অ্যাকুরেসি। আর ফ্লুয়েন্সির জাস্ট তারা বলতে পারে সে কথাই। এটা সঠিক অপশন হচ্ছে অপশন 2। কোয়েশ্চন নাম্বার 12, ড্যাশ হচ্ছে এমন এক ধরনের শিখন যেখানে একটি শিশুকে বুদ্ধিবৃত্তি, যুক্তিবৃত্তির মতো উচ্চস্তরীয় মানসিক প্রক্রিয়াগুলিকে ব্যবহার করতে হয়। উচ্চস্তরীয় মানে হাই লেভেল থিঙ্কিংটা করতে হয়। সংগঠন স্ট্রাকচার শিখন, মৌলিক ভার্বেল শিখন, ধারণা কনসেপ্ট শিখন, পেশি সঞ্চালন দক্ষতা, মোটর স্কিল শিখন। যে হাই লেভেল থিঙ্কিং কখন করতে লাগবে? যখন আপনি কনসেপ্টটাকে ভালোভাবে ডিটেলভাবে পড়বেন, তখন আপনার হাই লেভেল থিঙ্কিংটা হবে। অপশন 3টা হচ্ছে সঠিক। মোটর স্কিলের মধ্যে আপনার ফাইন মোটর স্কিল, গ্রস মোটর স্কিল আছে। ফাইন মোটর স্কিল যখন আপনি ছোটো ছোটো মাংসপেশিগুলো ইউজ করবেন, তখন সেটা হবে ফাইন মোটর স্কিল। আপনি দাগার মধ্যে গুটিগুলো ভরছেন, তখন আপনি ফাইন মোটর স্কিল ইউজ করছেন। শার্টের বুতাম লাগাচ্ছেন, জুতার লেস বাঁধছেন, তখন আপনি ফাইন মোটর স্কিল ইউজ করছেন। আর গ্রস মোটর স্কিল যখন আপনি দৌড়াবেন, লাফাবেন, এইভাবে বড় বড় মাংসপেশিগুলো ইউজ হবে, তখন হবে গ্রস মোটর স্কিল। এই ফাইন মোটর স্কিল আর গ্রস মোটর স্কিল থেকে অনেক কোয়েশন আসে। এখানে যে কনসেপ্টের মধ্যে হাই লেভেল থিঙ্কিং লাগে। যে আমি যদি এখানে শুধু জাস্ট কোয়েশনগুলো এনে জাস্ট বলে দিতাম, তাহলে আমি মৌখিক উপস্থাপন করতাম বা ভার্বেল শিখন বলতাম। কিন্তু এখানের মধ্যে আমি হাই লেভেল থিঙ্কিং মানে কোয়েশনের একদম ইন্টেন্সিভভাবে ডিসকাস করছি, কনসেপ্টগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করছি। আমি কি করছি? ধারণা বা কনসেপ্ট শিখন করেছি। অপশন 3টা হচ্ছে সঠিক। কনসেপ্ট, এই শিখনের পদ্ধতি থেকে শিশুকে বুদ্ধিবৃত্তি ও যুক্তিবৃত্তির মতো উচ্চস্তরীয় মানসিক প্রক্রিয়া ব্যবহার করে নতুন ধারণা এবং জ্ঞান অর্জন করতে হয়। এতে মূলত চিন্তাভাবনা, বিশ্লেষণ এবং ধারণা গঠনের উপর গুরুত্ব দেওয়া। তারা যেন অ্যানালাইজ করবে, কনক্লুশন বার করবে, এইভাবে হবে কনসেপ্টটার মধ্যে। আর যে মৌখিক বা ভার্বেল, এমন একটি প্রক্রিয়া যেখানে ভাষা ব্যবহার করে শেখার উপর গুরুত্ব দেওয়া হয়। এতে সাধারণ মৌখিক ভাষা, জাস্ট আমি কোয়েশনগুলো বলে চলে যেতাম, ভাষা শ্রবণ, বক্তৃতা দক্ষতা উন্নয়ন করা। কিন্তু উচ্চস্তরীয় মানসিক প্রক্রিয়া যেমন বুদ্ধিবৃত্তি এবং যুক্তিবৃত্তি অ্যানালাইজ করা হয় না, বা অনেক হাই লেভেলের থিঙ্কিং করা হয় না, ব্যবহারের উপর বিশেষ ফোকাস থাকে না, এগুলির উপর থাকে না, হাই লেভেল থিঙ্কিংয়ের মধ্যে ফোকাস থাকে না। কোয়েশ্চন নাম্বার 13, নিচের কোন শ্রেণীকক্ষ অনুশীলন শিক্ষার্থীদের মৌখিক ওরাল ভাষা বিকাশে সাহায্য করে? নতুন বা অপরিচিত শব্দগুলির সঠিক উচ্চারণ অনুশীলন। যে নিউ আননোন যে টেক্সট আছে, ভোকাবুলারিজগুলো আছে, সেগুলি আপনি প্র্যাকটিস করবেন, প্রনাউন্সিয়েশনের প্র্যাকটিস করবেন, তখন আপনার মৌখিক ভাষাটার বিকাশ হবে। শিক্ষকের সঙ্গে কোনো পাঠ টেক্সট থেকে সমবেত করা, মানে শিক্ষক যেভাবে পড়ে যাচ্ছেন আপনি সাথে সাথে পড়ে যাবেন, তখন আপনার মৌখিক ভাষা ডেভেলপড হবে। মুখস্থ করে কোনো কবিতার সমবেত পাঠ, একটা কবিতা আপনি মুখস্থ করলেন, আর মুখস্থ করে প্রত্যেক ক্লাসের যে ছাত্রছাত্রী আছে তাদের সাথে সমবেত পাঠ করলেন। চরিত্র
অভিনয় রোল প্লেজ অংশগ্রহণ। যখন আপনি রোল প্লেজ করবেন, রোল প্লেজ বলতে এই রোল প্লেজটা অনেক ভালো, অনেক পজিটিভ। রোল প্লেজ বলতে যে একটা স্টোরি আছে, সেই স্টোরিটা আপনি রোল প্লেজ মানে আপনি একটা রোল নিলেন, সেই রোল নিয়ে আপনার 4-5 জন মিলে একটা রোল প্লেজ করে দিলেন, যে চরিত্র অভিনয় করে দেখালেন, তখন আপনার মৌখিক বা অরাল ল্যাঙ্গুয়েজ সেটা ডেভেলপড হবে। এখানে শুধু অরাল ল্যাঙ্গুয়েজ ডেভেলপড হবে না, আপনার লিসেনিং স্কিল ডেভেলপ হবে, আপনার যে মৌখিক স্কিল সেটাও ডেভেলপড হবে, আপনার যে সেলফ কনফিডেন্স সেটাও ডেভেলপড হবে এই চরিত্র অভিনয় বা রোল প্লেজের অংশগ্রহণের মধ্য দিয়ে। সেলফ কনফিডেন্সটা আপনার বাড়বে। অপশন 4টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 14, যখন বলা হয় ভাষা যথেচ্ছ আরবিটারি, তখন তার অর্থ মানে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি, এটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক। এই ক্যারেক্টারিস্টিকের থিওরি, এটা ইংলিশ পেডাগজি থিওরির মধ্যে পেয়ে যাবেন। ভাষা পূর্ব নির্ধারিত নীতি অনুসরণ করে, ভাষার শব্দ ও অর্থের মধ্যে অন্তর্নিহিত ইনহেরিটেড সম্পর্ক বর্তমান, ইনহেরিটেড একটা সম্পর্ক আছে, সেটা ভাষা শব্দ ও অর্থের সম্পর্ক সিদ্ধ বা প্রচলিত কারণে ভ্যালিড রিজন ভিত্তিতে গঠিত, দৈবক্রমের ভিত্তিতে নয়। ভাষা শব্দ ও অর্থের মধ্যে কোনো অন্তর্নিহিত সম্পর্ক নেই। এই যে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি, এটার অর্থ হচ্ছে অপশন 4টা, যে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি বলতে যে আপনি একটা মোবাইলকে মোবাইল কেন বলেন এটার সাথে কোনো সম্পর্কিত নয়। মোবাইলকে কেন মোবাইল বলা হয়, বইকে কেন বই বলা হয়, কলমকে কেন কলম বলা হয়, এটার সাথে কোনো সম্পর্ক নাই, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ ইজ আরবিটারি। অপশন 4টা হচ্ছে সঠিক। কোয়েশ্চন নাম্বার 15, ভাষা শিক্ষণের নির্ণায়ক অভিজ্ঞার ডায়াগনস্টিক টেস্ট উদ্দেশ্য। এই যে ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্যটা কি? কোয়েশ্চন নাম্বার 15, ভাষা শিক্ষণের নির্ণায়ক অভিজ্ঞার ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্য শিক্ষার্থীদের প্রোগ্রেস রিপোর্ট পরিদৃষ্টির তথ্যগুলিকে বের করা, যে আপনি প্রোগ্রেস বার করছেন তার রিপোর্ট দেখে দেখে, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। ক্রম যৌগিক মূল্যায়ন সামেটিভ অ্যাসেসমেন্ট পরিকল্পনা প্রশ্নবালী তৈরি করা, সেটা পিটিএম বলতে প্যারেন্ট টিচার মিটিং, সেটার কথা, যে পিটিএম মা বাবাকে শিশুদের সম্পর্কে জানানো এবং তাদের প্রতি মনোযোগ হতে বলা, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। শিক্ষার্থীদের বিষয়বোধের ফাঁকগুলিকে বুঝতে পারা এবং উপযুক্ত নিরাময়মূলক পদক্ষেপ গ্রহণ করা। এই যে ডায়াগনস্টিক টেস্ট বা নির্ণয়মূলক অভিজ্ঞা, এই টেস্টটা হচ্ছে যখন আপনি একটা শিশুর জন্য যে তার কোথায় ঘাটতি রয়েছে, সে কোন জায়গায় শিখতে পারছে না, সেটা জানার জন্য আপনি একটা পরীক্ষা নেবেন। তার কোথায় যে ঘাটতি রয়েছে, কোন জায়গায় তার কমিটা রয়েছে, সেই কমিটা জানার জন্য একটা পরীক্ষা নেবেন, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এই ডায়াগনস্টিক টেস্টটা অনেক কোয়েশন আছে, প্রায় 40 থেকে 50টা আই থিঙ্ক এই কোয়েশন পাবেন যে ডায়াগনস্টিক টেস্টটা কী। আর যখন আপনি একটা ডায়াগনস্টিক টেস্ট নিয়ে নেবেন, যখন আপনি ডক্টরের কাছে যাবেন, ডক্টর আপনাকে কি বলবে, যে প্রথমে একটা টেস্ট দেবে, যখন আপনার ফিভার হয়েছে এভাবে কোনো রোগ গিয়ে বলবেন, ডাক্তার এমআরআই দিবে বা যে কোনো ধরনের টেস্ট দেবে, তারপরে আপনাকে ঔষধ দেবে মানে আপনাকে রিমিডি দেবে। যখন আপনি ডায়াগনস্টিক টেস্টটা করে নেবেন, তারপর আপনি রিমিডিয়াল টিচিং দেবেন। ডায়াগনস্টিক টেস্টের উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদের কোথায় ঘাটতি রয়েছে, কোন জায়গায় তাদের শিক্ষণের ফাঁক রয়েছে, তাদের ফাঁকগুলো খোঁজার জন্য আপনি একটা পরীক্ষা নিয়েছেন, সেটা হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। আর ডায়াগনস্টিক টেস্ট করার পর আপনি রিমিডিয়াল টিচিং দেবেন, যে জায়গায় তারা শিখতে পারছে না তাকে আবার শেখাবেন, সেটাই হচ্ছে রিমিডিয়াল টিচিং। নির্ণায়ক অভিজ্ঞা ডায়াগনস্টিক টেস্ট এমন একটি পরীক্ষা যা শিক্ষার্থীদের শিক্ষাগত শক্তি ও দুর্বলতাগুলি চিহ্নিত করতে ব্যবহৃত, তারা কোথায় দুর্বল রয়েছে সেটা জানার জন্য। এর মাধ্যমে শিক্ষকেরা নির্ধারণ করতে পারেন কোথায় শিক্ষার্থীরা আরও সহায়তা বা উন্নতির প্রয়োজন, যাতে তারা নিজেদের দুর্বলতাগুলি মোকাবিলা করতে পারে এবং তাদের শিক্ষার পথে এগিয়ে যেতে পারে। এই পরীক্ষা সাধারণত নির্দিষ্ট শিক্ষাগত সমস্যাগুলি চিহ্নিত করতে এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করতে সহায়ক হয়। প্রতিকার বলতে রিমিডিয়াল টিচিং, আর সমস্যাগুলি যে প্রবলেম যেগুলি আছে সেগুলি চিহ্নিত করাই হচ্ছে ডায়াগনস্টিক টেস্ট। এখানে অপশান 4টা হচ্ছে সঠিক। আর এখানে আমাদের যে 2024-এর পেপার 1-এর ল্যাঙ্গুয়েজ 1 ছিল জুলাই মাসের, সেই কোয়েশ্চেন পেপারের 15টি কোয়েশ্চেন ডিসকাস করলাম। ক্লাসটি কেমন হচ্ছে আপনারা কমেন্টের মধ্যে জানাবেন। আপনার কমেন্টটা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে, কারণ এই কমেন্টের উপর ভিত্তি করে আমি নেক্সট ভিডিও দেবো। যদি আমার কমেন্টের মধ্যে উৎসাহ পাই তাহলে আমার ভিডিওটা দিতে ভালো লাগবে। তাই আপনারা কমেন্টের মধ্যে জানাবেন যে ক্লাসটা কীরকম হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ আপনাদেরকে এই ভিডিওটি দেখার জন্য। আপনার পেপার 2 ভিডিও পাবেন। প্রত্যেকটি পেপার প্রথমে অ্যানালাইজ করব। সিরিজটি বলে দিচ্ছি। প্রথমে যে ল্যাঙ্গুয়েজ 1, ল্যাঙ্গুয়েজ 2, পেপার 1-এর 2টি পেপার আর পেপার 2-র আরও 2টি পেপার, এই 4টি পেপার আমরা ডিসকাস করব প্রথমে। তারপরে 2018 থেকে শুরু করে 2024 পর্যন্ত আসব, আর লাস্টে একটি ম্যারাথন দেব রিভিশনের জন্য। এখানে আপনার বাংলার যে সিলেবাস যেটা আছে সেটা কমপ্লিট হয়ে যাবে। প্রিভিয়াস ইয়ার কোয়েশনগুলো অনেক ইম্পর্টেন্ট থাকে, কারণ যদি শুধু থিওরি পড়েন আর কোয়েশনগুলো দেখেন না তাহলে আপনার হবে না। ধন্যবাদ আপনাদেরকে। আর যদি টেলিগ্রামের মধ্যে যুক্ত হতে চান তাহলে ডিসক্রিপশনের মধ্যে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে যুক্ত হয়ে যাবেন। আর হোয়াটসঅ্যাপের গ্রুপও পেয়ে যাবেন লিঙ্ক, সেখান থেকে হোয়াটসঅ্যাপের গ্রুপের মধ্যে অ্যাড হতে পারেন। যদি কোনো কনফিউশন থাকে তাহলে আপনারা সেই হোয়াটসঅ্যাপের নাম্বারের মধ্যে একটা মেসেজ ড্রপ করতে পারেন। যখন আমি সময় পাবো তখন আপনার মেসেজটা রিপ্লাই করে দেব। তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি বাংলার প্রিপারেশনটা ভালোভাবে করতে চান তাহলে অবশ্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যদি কোনো নোটসের প্রয়োজন হয়, কোনো নোটসের দরকার, যাতে আমি বুঝবো কোন সময় কী লাগবে, আপনার টেলিগ্রামের মধ্যে যুক্ত হয়ে যাবেন, সেখানে আমি সব কিছু বলে দেব।